আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। সাথে আছি সিফাত শারমিন। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সুন্দরবন নিয়ে ইউনেস্কোর উদ্বেগের জবাব আগামী সপ্তাহে, তবে কোন সংস্থার কথায় সরকার রামপাল থেকে সরে আসবে না বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সামাজিক মাধ্যমে আইএস এর নামে ভিত্তিহীন ভিডিও প্রকাশের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনিয়ম ও প্রতারণার দায়ে পদ্মা ও ব্রাইটন হাসপাতালকে 22 লাখ টাকা জরিমানা। প্রথম ওয়ানডেতে 50 ওভারে 265 রান করেছে বাংলাদেশ। জবাবে শেষ খবর পর্যন্ত আফগানিস্তানের 2 উইকেটে 48 রান। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাত টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। সুন্দরবন এলাকায় রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর উদ্বেগের জবাব আগামী সপ্তাহে দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি জানান, সংস্থাটির আশঙ্কা দূর করতে বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে। তবে কোনো সংস্থার কথায় সরকার রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে আসবে না। 2-3 বছরের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভর্তুকি তুলে নেয়ার পরিকল্পনার কথাও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। দেশের চাহিদা মেটাতে 1,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির টার্গেট নিয়ে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে রামপালে কয়লা ভিত্তিক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কিন্তু রামপালে কয়লা ভিত্তিক প্রকল্প নিয়ে বিভিন্ন পরিবেশবাদী ও রাজনৈতিক সংগঠনের সমালোচনার পর এবার সুন্দরবনের ক্ষতির আশঙ্কায় প্রকল্পের ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছে ইউনেস্কো। সংস্থাটির এই উদ্বেগ কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে শিগগিরই জবাব দেওয়া হবে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আমরা মনে হয় আগামী সপ্তাহের মধ্যে আমরা জবাবটা দিয়ে দিই। আমরা সেই কনসার্নগুলো গুরুত্ব সহকারে দেখছি এবং সেভাবে আমরা জবাব তৈরি করছি, এবং তাদের যে সংখ্যাগুলো আছে এই আশঙ্কা যাতে না থাকে, আমরা কিভাবে টেকনিক্যাল জায়গাটাকে আমরা মিট করছি সেই বিষয়গুলো তাদেরকে জানানো প্রয়োজন। আশঙ্কা অনেকেরই থাকতে পারে। ইউনেস্কো তার জায়গার থেকে বলেছে, এখন আমাদের বক্তব্য দিলে হয়তো তারা বুঝবে যে এই জায়গার বক্তব্যটা তাদের জায়গাটায় তারা নিয়েছে সেই জায়গাটা হয়তো সঠিক না। নসরুল হামিদ জানান, 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে $30 বিলিয়ন দরকার। দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে মাথাপিছু বিদ্যুতের ব্যবহারও দ্বিগুণ করতে হবে। কিন্তু এত সব পরিকল্পনা থাকলেও বাজেটে বিদ্যুৎ খাতের ভর্তুকি কমানো হবে বলে জানান তিনি। বারবার আমরা ট্যারিফ বাড়াবো, সেটাও ঠিক হবে না। ট্যারিফের একটা মূল্য একটা জায়গায় থাকতে হবে, একটা ব্রেক ইভেন পয়েন্টের মধ্যে আসা উচিত ট্যারিফ মূল্যটা। সরকার এখনও গ্যাসে ভর্তুকি দিচ্ছেন, বিদ্যুতে এখনও ভর্তুকি দিচ্ছেন। এই জায়গার থেকে আমরা চলে আসতে চাচ্ছি। আমরা বিভিন্ন ফাইন্যান্সিং স্কিম তৈরি করছি। আমরা শেয়ার মার্কেটে যাব, আমরা বন্ড ইস্যু করব। সেই জায়গার থেকে নিয়ে আসলে পরে আমাদের ট্রান্সপারেন্ট হবে। আরও আগামী বাজেট হয়তো হবে না, কিছুটা হয়তো আমাদের সাশ্রয়ী হবে, বাট আরও 2-3টা বাজেটের মধ্যে আমাদের একটা চ্যালেঞ্জ থাকবে যে কীভাবে আমরা নিজেরাই স্বাবলম্বী হতে পারি। এর আগে বিদ্যুৎ ভবনে জ্বালানি খাতের চ্যালেঞ্জ বিষয়ে এক কর্মশালার উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশে রাজনীতির পরিবেশ স্বাভাবিক। ভয়েস অব আমেরিকায় প্রধানমন্ত্রীর এমন দাবির বিরোধিতা করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে গণতান্ত্রিক রাজনীতির ছিটে ফোঁটাও নেই। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউনেস্কো জানিয়েছে রামপালের পরিবেশগত প্রভাব নিয়ে সরকারের করা সমীক্ষা সঠিক হয়নি। সুন্দরবনের ক্ষতি মোকাবেলায় বিদ্যুৎ প্রকল্পটিতে ভালো প্রযুক্তি আনা হচ্ছে না, বজায় রাখা হচ্ছে না আন্তর্জাতিক মানক। বিদ্যুৎ প্রকল্পের কয়লার ছাই বাতাসে মিশে সুন্দরবনের ক্ষতি করবে। রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হলে বেড়ে যাবে বায়ু ও পানি দূষণ। তাই ইউনেস্কো কয়লা বিদ্যুৎ প্রকল্প রামপাল থেকে অন্য কোথাও সরিয়ে নেয়ার সুপারিশ করেছে। কিন্তু সরকারের গায়ের জোরে প্রকল্প বাস্তবায়নে অনড়। দেশে রাজনীতির স্বাভাবিক পরিবেশ রয়েছে। ভয়েস অব আমেরিকাকে দেয়া প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেন শামসুজ্জামান দুদু। তার অভিযোগ, দেশে রাজনীতির স্বাভাবিক কোনো পরিবেশ নেই, সভা সমাবেশও করতে দেয়া হচ্ছে না। রামপাল নিয়ে আয়োজিত এক বিতর্কে ইউনেস্কোর প্রতিবেদনের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বিপরীত দিকে অপরপক্ষের বিতার্কিকরা বলেছেন, সরকার জনগণকে প্রকৃত তথ্য দিচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদে এমন মত দেন তারা। যারা দেশের উন্নয়ন চায় না তারাই রামপাল কেন্দ্রের বিরোধিতা করছে। এ বিষয়ে রাজধানীর এফডিসিতে বিতর্কে অংশ নেয় দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।
রামপাল প্রকল্পকে দেশবিরোধী আখ্যা দিয়ে এ নিয়ে মিথ্যা বক্তব্য দেয়া হচ্ছে বলে মত দেন বক্তারা। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বছরে ৭৯ লাখ টন কার্বন ডাই অক্সাইড, ৫১,৮৩০ টন সালফার ডাই অক্সাইড এবং ৫৮ টন বিষাক্ত নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে মাননীয় স্পিকার, যা সুন্দরবনের জীববৈচিত্র্যকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট মাননীয় স্পিকার। আমরা দেখতে পাই সিমেন্ট কোম্পানিগুলো কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে বসে তারা কোনো ফ্লাই অ্যাশ ব্যবহার করে না মাননীয় স্পিকার। যখন এই একই প্রকল্প ভারতের ছত্তিশগড়ে পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ বিবেচনায় বাতিল হয়ে যায়, সেখানে এই প্রকল্পটি কি করে বাংলাদেশের সুন্দরবনের বাফার জোন এলাকায়। জবাবে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের যৌক্তিকতা তুলে ধরা হয় ছায়া সংসদে। পরিবেশ সুরক্ষা ও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানানো হয়। তারা বলেছে ৩৫ কিলোমিটার নদী ড্রেজিং করার ফলে নাকি পশুর নদীর নাব্যতা বন্ধ হয়ে যায়। ড্রেজিং করলে যে নদীর নাব্যতা কমে যায়, এটা কোন ধরনের গবেষণা ওনারা পেয়েছেন সেটা আজকে ওনাদেরকে দেখিয়ে যেতে হবে মাননীয় স্পিকার। ইউনেস্কো কিন্তু আসলে বাধা দিচ্ছে না, আপনাদের ভ্রান্ত কথায় বিভ্রান্ত হয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সরকার গণতান্ত্রিক হওয়ায় সব পক্ষের যুক্তি বিবেচনায় নিয়ে রামপাল প্রকল্প এগিয়ে নিতে চায়। ছায়া সংসদকে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর হাসান মাহমুদ। এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যাতে পরিবেশের উপর বিরূপ প্রভাব না পড়ে, সেজন্য আমাদেরকে পরিপূর্ণভাবে, অত্যন্ত সজাগভাবে, সচেতনভাবে প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আইএসের নামে ভিডিও প্রকাশকে ভিত্তিহীন ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সকালে উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি একথা বলেন। আইএসের নামে কোনো দেশ থেকে ভিডিওটি প্রকাশ করা হচ্ছে, তার খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য আপলোড করা হচ্ছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গিরা যাতে পাসপোর্ট পেতে না পারে সেদিকে নজর রাখতে গোয়েন্দাদের নির্দেশ দেন আসাদুজ্জামান খান। আইএসের কোনো ভিত্তি কিংবা কোনো সাংগঠনিক কাঠামো কিংবা কোনো নেতার অস্তিত্ব বাংলাদেশে নেই। বাংলাদেশে যেগুলি হচ্ছে, বাংলাদেশকে একটা ষড়যন্ত্রের মুখোমুখি করার জন্য বিভিন্ন সামাজিক মিডিয়াকে যাকে বলে কিংবা অন্য দেশ থেকে মিডিয়ার মাধ্যমে আপলোড করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে যাচ্ছে। কানাডায় আইনি বাধা থাকলেও বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী সরকার, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার কর্মকর্তাদের ১৩০তম রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আইনমন্ত্রী বলেন, নূর চৌধুরীর বিষয়ে কানাডায় প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফিরলে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হয়েছে, চলবে ১০ অক্টোবর পর্যন্ত। বিকাল ৫টায় অধিবেশনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। পরে সাবেক সংসদ সদস্য ও সংবিধান প্রণয়ন কমিটির সদস্য এম আব্দুর রহিম, ডক্টর এম এ মান্নান, আলী রেজা রাজু, সাবেক প্রতিমন্ত্রী কোরবান আলী, সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান পটল, আব্দুর রাজ্জাক খান, মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। এছাড়া কবি শহীদ কাদরী, বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী আফামা মহিতুল ইসলাম, আওয়ামী লীগ নেত্রী নাজমা রহমান, মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল, কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী, টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় বয়লার বিস্ফোরণে, বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে লঞ্চ ডুবিতে এবং দেশে বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রকাশ করা হয়। এই অধিবেশনের জন্য পুরনো ১১টি সহ মোট ১৫টি বিল সংসদে জমা পড়েছে। এদিকে সংসদে প্রশ্ন উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতু প্রকল্পের কাজ ৩৮% শেষ। অনুমোদনহীন ব্লাড ব্যাংক, মেয়াদোত্তীর্ণ ওষুধ, নামকাওয়াস্তের টেস্ট, ডাক্তারের সই জাল করা সহ বিভিন্ন অভিযোগে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে রাজধানীর দুটি হাসপাতালকে। হাতিরপুলের ব্রাইটন ও কাঁঠালবাগানে পদ্মা হাসপাতালকে এই জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ধরা পড়েছে সাধারণ কর্মচারীদের মেডিকেল রিপোর্ট দেয়া সহ ডাক্তারির ঘটনা। বাহারি সাইনবোর্ড আর চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ফেলে সাধারণ মানুষকে প্রতারিত করছে নামসর্বস্ব কিছু হাসপাতাল ও ক্লিনিক। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর হাতিরপুল ও কাঁঠালবাগান ঢালে চলে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। একে একে ধরা পড়ে হাসপাতালের জালিয়াতি ও প্রতারণা। রিয়েজেন্ট কোম্পানির কাছ থেকে ম্যানুফ্যাকচার ডেট দেখা আছে, কিন্তু কোনো এক্সপায়ারি ডেট নাই। ব্লাড ব্যাংকের লাইসেন্সটা এটা আমি জানি। পড়ালেখা ছাড়াই মেডিকেল রিপোর্টও তৈরি করার কথাও অকপটে স্বীকার করেন তারা।
আমি অভিজ্ঞতার ইয়েতে তারপরে এই কাজগুলো করতেছি, সেই এখনো সেটা চলতেছে 30 বছরের। যেই লেভেলে আমাদের কারেকশনের দরকার ছিল বা ডেভেলপমেন্টের দরকার ছিল ওই লেভেলে হয়তো হয়নি। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জালিয়াতি ছাড়াও এইসব হাসপাতালে মেডিকেল টেস্টে ব্যবহার করা হয় মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল। এই ধরনের পেনাল্টিকে অনেক সময় তারা মনে করে যে সাফিসিয়েন্ট না। এই জন্য আমি মনে করি যে বিশেষ করে আমাদের যেটি আইন রয়েছে, ক্লিনিক্স এবং হসপিটাল রেগুলেশন অর্ডিন্যান্স যেটা রয়েছে, এটাকে অতি দ্রুত আরও স্ট্রং করা উচিত, যাতে করে সংশোধন করা উচিত, যাতে করে এই সমস্ত প্রতিষ্ঠান যারা এরকম ভায়োলেশন করবে তাতে পরবর্তী সময় তাদের লাইসেন্স বাতিল করা হয়, কোনোভাবেই তারা যেন চালাতে না পারে। এই বিষয়ে মনে করি যে আমাদের সংশ্লিষ্ট বিভাগের এই বিষয়টি আমাদের ভেবে দেখার অবকাশ রয়েছে বা করা উচিত। একজন মুমূর্ষু রোগী সে কিন্তু তার যে ওষুধটা তার জীবন বাঁচাবে সেই ওষুধটা থেকে সে কিন্তু বেনিফিটেড হবে না, উল্টা তার আরও ক্ষতি হবে, এমনকি মৃত্যু ঝুঁকি পর্যন্ত থেকে যেতে পারে। মাঝে মধ্যে এমন অভিযান বা জরিমানা করা হলেও প্রতারণাকারী হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। আর্সেনিক, কপার, লেড বা ক্যাডমিয়াম যুক্ত শাকসবজি ও ফল খেয়ে ক্যান্সার, আলঝেইমার্স, কিডনি ফেইলিয়ারের মতো অসুখ থেকে বাঁচার উপায় আছে আপনার হাতেই। আপনার ছোট্ট ছাদ বা বারান্দাটাই হতে পারে বিষমুক্তভাবে বেঁচে থাকার প্রথম ধাপ। অনেকে এরই মধ্যে উদাহরণ তৈরি করেছেন, আপনিও এগিয়ে আসতে পারেন। ইট সুরকির জঞ্জাল ঢাকার বুকে এক টুকরো স্বস্তি মুর্শেদা খানমের ছাদ। শুধু সবুজ বলেই নয়, নানা মারণব্যাধির জনক কীটনাশক ও রাসায়নিক সারও এখানে অবাঞ্ছিত। তাই এখানকার পেঁপেটা, শাকটা, ঢেঁড়স, করলা, টমেটো, আলু, লেবু অথবা আম, কমলা, ডালিম, ছবেদা, বড়ই নির্ভয়ে তুলে দেওয়া যায় প্রিয়জনের হাতে। এত বিপর্যয়ের মধ্যে আমরা যেন একটুখানি বিশুদ্ধ কিছু পাই, সেটাই আমার মূল উদ্দেশ্য ছিল। একটা গাছের রোগ বালাই আপনি প্রথম দিকে খেয়াল করতে থাকলে আপনার চোখে পড়বে। প্রথম পাতাটা আক্রান্ত হলে সে আক্রান্ত পাতাটা ছিঁড়ে ফেললে পা দিয়ে ঘষা দিয়ে মেরে ফেলি বা ছিঁড়ে ফেলে দেই, অথবা ঝরা পাতাগুলি ছাদের একসাথে করে ঝাড়ু দিয়ে পোড়ায় ফেলি। গোবর সার হচ্ছে সবচাইতে পাওয়ারফুল সার আমার দৃষ্টিকোণ থেকে। কিচেনের উচ্ছিষ্ট অংশ যেমন মাছ, মাংসর খোসা, ডিমের খোসা, খাবার টেবিলের বোন প্লেটের হাড়গুলো থেকে শুরু করে যেগুলি আর কি জৈব সার হিসেবে ব্যবহার করি। প্রশ্ন তোলা হয়, বিষমুক্ত চাষের ফলন চাহিদার তুলনায় কম কিনা, আর আর্থিক মুনাফাই বা কেমন? একটা পরিবারের জন্য এরকম একটা চাঁদে যথেষ্ট। বিশেষ করে যে সারা বছর লেবু, পেয়ারা, কামরাঙ্গা, মরিচ, বিভিন্ন রকম শাক, শীতকালের শাক, গ্রীষ্মকালীন শাক, ডাঁটা, মিষ্টি কুমড়া, লাউ, সব তরকারি হয়। আমরা কি হয় না সেটা এখন খোঁজার ব্যাপার। যার কোনোই কর্ম নাই সেও যদি শুধুমাত্র তার ছাদকে টার্গেট করে এবং সে ছাদ থেকে একটা পরিবার নিয়ে চলার মতো উপার্জন সম্ভব। নানা চাপে কৃষিজমি কমে যাওয়া আর বিনা তদারকিতে বিষাক্ত আবাদের বাস্তবতায় মুর্শেদা খানমরাই হতে পারেন নতুন দিনের বাতিঘর। কারণ শুধু ঢাকা শহরেই যে 2.5 লাখ ছাদ আছে, তার আয়তন যে কোনো ছোটোখাটো জেলার সমান। তাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেট 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে 266 রানের টার্গেটে ব্যাট করছে আফগানিস্তান। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 48 রান, 2 উইকেটে 53 রান। মিরপুর স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে 265 রান তোলে স্বাগতিক বাংলাদেশ। দীর্ঘ প্রায় 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা শুরু থেকেই ছিল বেশ শেখি। মিরপুরে স্লো এবং ফ্ল্যাট উইকেটে প্রথম ওভারেই সৌম্য সরকারকে হারায় স্বাগতিকরা। এরপর তামিম ইকবালের সাথে ইমরুল কায়েস ইনিংস পুনর্গঠনে মনোযোগী হন। সৌভাগ্যবান তামিম একাধিকবার ক্যাচ দিয়ে বেঁচে যান, কিন্তু উইকেটে সেট হয়েও 37 রানে ফিরে যান ইমরুল। ক্যারিয়ারের 33তম হাফ সেঞ্চুরি পূর্ণ করে সেঞ্চুরির সম্ভাবনা উজ্জ্বল করেও থেমে যান তামিম। 80 রান করেন তিনি। সাকিব 48 ও মাহমুদুল্লাহ 62 করে দলের স্কোর এগিয়ে নিলেও আফগানদের বড় চ্যালেঞ্জ দিতে ব্যর্থ হয় বাংলাদেশ। হতাশ করেন মুশফিক। 2 রানে বিতর্কিত এলবিডব্লিউ হন সাব্বির। 265 রানের পুঁজি নিয়ে আফগানিস্তান ব্যাটিংকে চাপে ফেলার সুযোগ নষ্ট হয় বোলারদের। ফিল্ডিং ব্যর্থতায় আউট থেকে বেঁচে যান ওপেনার শাহজাদা ও নুরি। অবশ্য দলীয় 46 রানের মধ্যেই 2 ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান মাশরাফি ও সাকিব। ওয়ানডেতে রাজ্জাকের সমান 207 উইকেট নেয়ার পাশাপাশি 3 ফরম্যাটে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ড গড়েন সাকিব।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ কভার করছেন আমাদের স্পোর্টস রিপোর্টার মনির হোসেন খান। আমরা এখন সরাসরি তার কাছে জানতে চাইব সর্বশেষ অবস্থার কথা। উইকেট ও কন্ডিশন অনুযায়ী সেখানে মনির, উইকেট ও কন্ডিশন অনুযায়ী যেখানে 280+ টার্গেটের কথা বলা হচ্ছিল, সেখানে বাংলাদেশের এই স্কোর নিয়ে টিম ম্যানেজমেন্ট সন্তুষ্ট কিনা এবং বাংলাদেশ এই স্কোর ডিফেন্ড করতে পারবে কিনা? সিফাত, আপনার মাধ্যমে একটু জানাতে চাই যে বাংলাদেশ প্রায় 11 মাস পর আজকে ওয়ানডে ম্যাচ খেলছে। আন্তর্জাতিক ক্রিকেট শেষ খেলেছিল T20 বিশ্বকাপে, সেটাও 6 মাস হয়ে গেছে। তো অনেকদিন পরে ক্রিকেট খেলার কারণে যেটা হয়েছে যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকেই একটু রিস্ক নেওয়ার, কম রিস্ক নেওয়ার চিন্তা ভাবনা ছিল, যে কারণে টিমে দেখবেন খুব বেশি পরিবর্তন আনেনি। যারা ছিল তারাই এসছেন পেসার নিয়ে খেলার একটা পরিকল্পনা করেছে এবং সেভাবেই নেমেছে তারা। যেটা বলছিলেন যে উইকেটে কি যে ধরনের উইকেট, সেইখানে রান অনেক মোটামুটি ভালো একটা উইকেট, এখানে রান আশা করা হয়েছিল 280 থেকে 300 রান হবে এবং বাংলাদেশ শুরুটাও করেছিল সেরকমই। প্রথম 3টা উইকেট, যদিও শুরুতে সৌম্য সরকারের উইকেট পড়ে গেলেও পরে তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব এরা মিলে ভালো একটা শুরু করে দিয়েছিল, একটা ভালো একটা স্কোর দাঁড় করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ দিকে যেটা হয়, স্লগ ওভারে রান তোলার ক্ষেত্রে যখন রান তোলার প্রয়োজন পড়ে তখন কিন্তু বাংলাদেশ আসলে ওটা ধরে রাখতে পারেনি। কিছুটা নার্ভাসনেসও ছিল মনে হয়েছে, যেমন শেষের দিকে ব্যাটসম্যানরা রান তুলতে পারছিলেন না, একটু শেখি ছিলেন। যেটা 300 বা 280 বা 300 রান ইজিলি হতো, শেষ দিকে মাত্র শেষ 10 ওভারে 69 রান তুলতে পেরেছে এবং 60টি উইকেট হারিয়েছে। যেই কারণে পর্যাপ্ত রানটা আমরা যেটা আশা করেছিলাম 280 থেকে 300 রান, সেটা হয়নি। কিন্তু 265 এই প্রতিপক্ষ আফগানিস্তানের জন্য মোটামুটি একটা ভালো স্কোরই বলা যায়। যে এই যে উইকেট আছে বাংলাদেশের, যে বোলিং স্ট্রেংথ, সেই হিসাবে এটা যথেষ্ট একটা ভালো স্কোর এবং জয়ের জন্য একটা ভালো সংগ্রহ। ধন্যবাদ মনির। নিচে গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নগরীতে সাবেক সেনা সদস্য সহ 4 জন আটক। সিলেটে অর্থ ছিনিয়ে নেয়ার 2 পুলিশকে প্রত্যাহার। চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার মহিলা এমপি রিফাত আমিনের ছেলে রুমন 3 দিনের রিমান্ডে। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে সাবেক এক সেনা সদস্য সহ 4 জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই কথা জানান যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। শনিবার সন্ধ্যায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় মগবাজারের ওয়্যারলেস গেট এলাকা থেকে 4 জনকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় খেলনা পিস্তল, ওয়াকিটকি, হ্যান্ডকাপ ও গোয়েন্দা পুলিশের জ্যাকেট। এই চক্রের সদস্যরা গ্রাহক সেজে ব্যাংকে ঢুকে বাইরে অন্যদের খবর দেয়। পরবর্তীতে টার্গেট করা ব্যক্তিকে ডিবি পরিচয়ে মাইক্রোবাসে তুলে টাকা রেখে কোথাও ফেলে রেখে চলে যায়। আটক 4 জনের মধ্যে শফিকুল ইসলাম রানা সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত। এ ধরনের আরও কয়েকটি ছিনতাইকারী চক্র রাজধানীর সহ দেশের বিভিন্ন জায়গায় সক্রিয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। জঙ্গি বানানোর ভয় দেখিয়ে 15,000 টাকা আদায় ও হয়রানির অভিযোগ উঠেছে সিলেটের 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে। প্রত্যাহার করা হয়েছে সেই এএসআই সহ 2 কনস্টেবলকে। গতরাতে নগরীর সোবাহানি ঘাটে এই ঘটনা হয়। সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরীর 3 কর্মীকে ভয় দেখিয়ে তাদের টাকা ছিনিয়ে নেয় এএসআই মোসাফিজ, কনস্টেবল রাজন ও বাবেল। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। জেরায় নিজেদের অপরাধ স্বীকার করে তারা। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রহমতুল্লাহ জানান, তাদের প্রত্যাহার করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার মহিলা এমপি রিফাত আমিনের ছেলে রুমনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ 2টি মামলায় তার 10 দিনের রিমান্ড চাইলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুল্লাহ বাহার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে 2 দিন জেল গেটে এবং 1 দিন সদর থানায় জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। গত রবিবার যুবলীগ নেতা জুলফিকার আলী উজ্জ্বল ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম বুলেটের দায়ের করা 2টি চাঁদাবাজির মামলায় গ্রেফতার হন রুমন। এদিকে ভোরে নাটোরের সিংড়ায় অভিযান চালায় র্যাব। গ্রেফতার করা হয় জোড়া খুনের আসামি শাহাদাত হোসেন, রুহুল আমিন ও আব্দুল মোতালেব ওরফে ভাগ্নে শামীমকে। 4 আগস্ট রাতে বড়বাড়ি গ্রামে সাবেক ইউপি সদস্য মোজাফফর হোসেন ও তার ভাইকে হত্যা করে দুর্বৃত্তরা। ফরিদপুরে মৃত ঘোষণার পর বেঁচে যাওয়া নবজাতকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। রাজধানীর স্কয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। শনিবার হেলিকপ্টারে ঢাকায় আনা হয় শিশু গালিবা হায়াতকে। চিকিৎসকরা জানিয়েছেন তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। গত বুধবার মৃত ঘোষণার প্রায় 6 ঘন্টা পর দাফনের আগ মুহূর্তে কবরস্থানে কেঁদে ওঠে শিশুটি। ঘটনা তদন্তে গঠিত কমিটির রিপোর্ট পাওয়ার পরে ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন শিশুটির বাবা নাজমুল হুদা মিঠু। আবারও নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। কাশ্মীরের উরির হামলার জবাব সেনাবাহিনী বীরত্বের মাধ্যমে দেবে, পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে বলেছেন নরেন্দ্র মোদী। সিলেটে শুরু হয়েছে বিপিএল ফুটবল। ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলাকারীদের শাস্তির মুখোমুখি করা হবে। পাকিস্তানকে ইঙ্গিত করে আবারও এমন হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে এক রেডিও অনুষ্ঠানে তিনি বলেন, উরি হামলায় গোটা জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাশ্মীরের জনগণকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী মোদী বলেন, উরি হামলার নেতা হামলাগুলো নস্যাৎ করে দিয়ে ভারতের সেনাবাহিনী তাদেরকে রক্ষা করবে। পাকিস্তানকে ইঙ্গিত করে মোদী সতর্ক করে দেন, ভারতীয় সেনারা কথায় নয় বীরত্বের মাধ্যমে যে কোনো হামলার জবাব দেয়। কাশ্মীরের জনগণ ধীরে ধীরে দেশ বিরোধীদের চিনতে শুরু করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ভারত সরকারের শীর্ষ পর্যায় থেকে এ ধরনের উস্কানিমূলক ও ভিত্তিহীন বক্তব্য দুঃখজনক বলে মন্তব্য করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে কাশ্মীরের জনগণের নিরীহ ও অসহায় মানুষের উপর ভারতের সেনাবাহিনী বর্বর হামলা চালিয়ে বলেও মন্তব্য করেছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার দেশের বাইরের আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের বার্লিংটনের শপিং মলে গুলির ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করে তার ছবি প্রকাশ করেছে পুলিশ। শনিবার বার্লিংটনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওক হারবার থেকে 20 বছর বয়সী আরকান সেটিনকে আটক করা হয়। তুরস্কে জন্মে নিলেও সে যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। সোমবার তাকে আদালতে নেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার চার্লোটে এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। বিক্ষোভকারীদের দাবির মুখে ঘটনার 4 দিন পর ভিডিওটি প্রকাশ করা হলো। শুক্রবার ওই হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ করে নিহতের স্ত্রী। ফুটেজে নিহতের হাতে অস্ত্র দেখা যায়নি, তবে তার কাছে অস্ত্র ছিল দাবি করে একটি হ্যান্ডগান ও মারিজুয়ানার ছবিও প্রকাশ করেছে পুলিশ। জর্দানের রাজধানী আম্মানের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে এক লেখককে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। রবিবার মামলার শুনানির জন্য আদালতে গিয়েছিলেন জর্দানের খ্রিস্টান ধর্মাবলম্বী লেখক নাহেদ সাত্তার। ফেসবুকে ইসলামকে অবজ্ঞা করে একটি কার্টুন শেয়ার করে মামলার মুখে পড়ে ওই লেখক। ত্রাণ নয়, এবারে পানি চেয়েছে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহরের পূর্বাঞ্চলে আটকে পড়া অন্তত 2 লাখ অধিবাসী। গত সপ্তাহ থেকে সেখানে সরকারি ও রুশ বাহিনীর অব্যাহত বিমান হামলায় পাইপলাইন বিধ্বস্ত হওয়ায় পানির সংকটে পড়েছে তারা। হামলায় নিহত হয়েছে অন্তত 2 শতাধিক। এদিকে আলেপ্পোয় সরকারি বাহিনীকে সহায়তা করে রাশিয়া যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। শাকিলা সুলতানা, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব পানিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে।
সুন্দরবন নিয়ে ইউনেস্কোর উদ্বেগের জবাব আগামী সপ্তাহে, তবে কোনো সংস্থার কথায় সরকার রামপাল থেকে সরে আসবে না বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সামাজিক মাধ্যমে আইএএস এর নামে ভিত্তিহীন ভিডিও প্রকাশের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনিয়ম ও প্রতারণার দায়ে পদ্মা ও ব্রাইটন হাসপাতালকে 22 লাখ টাকা জরিমানা। প্রথম ওয়ানডেতে 50 ওভারে 265 রান করেছে। প্রথম ওয়ানডেতে 50 ওভারে 265 রান করেছে বাংলাদেশ। জবাবের শেষ খবর পর্যন্ত আফগানিস্তানের 2 উইকেটে 85 রান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করেন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।